নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকন। তো বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো কলকাতা নাইট রাইডার্সকে নিয়ে। কিছুদিন আগে আমি একটা ভিডিও বানিয়েছিলাম যে শ্রেয়াস আইয়ার কেন কলকাতা নাইট রাইডার্স দলে নেই, সেটা কি কেকেআর ম্যানেজমেন্টের ফল্ট নাকি শ্রেয়াস নিজে থাকতে চায়নি। তো সেই ভিডিওটাতে ভালোই রেসপন্স এসেছে তোমাদের থেকে। অনেকে তো দেখলাম এরকম কমেন্ট করেছে যে ধন্যবাদ সত্যিটা জানানোর জন্য, আমরা জানতাম না, আমরা কেকেআর ম্যানেজমেন্টকে বেকার ক্রিটিসাইজ করছিলাম, গালাগালি দিচ্ছিলাম, আর দেবো না শ্রেয়াসের ব্যাপারটা জানার পর। তো ভাই, শ্রেয়াসের ক্ষেত্রে ব্যাপারটা সঠিক, তবে কেকেআর ম্যানেজমেন্ট এতটাও সাধু নয় যার জন্য তুমি ওদেরকে ক্রিটিসাইজ করবে না। একটা শ্রেয়াস আয়ারের কেস বাদ দিয়ে দাও, বাকি অনেকগুলো এমন ঘটনা আছে যার জন্য কলকাতা নাইট রাইডার্স ম্যানেজমেন্টকে তুমি ক্রিটিসাইজ করতেই পারো, বেশি করে ক্রিটিসাইজ করতে পারো, কারণ অনেক ভালো ভালো প্লেয়ারকেই কলকাতা নাইট রাইডার্স দল থেকে ছেড়েছে বা নেবার সুযোগ থাকলেও নেয়নি, এমন ঘটনাও হয়েছে। তো আমরা এই ভিডিওতে আলোচনা করবো সেরকম কিছু নাম যারা একসময় কলকাতা নাইট রাইডার্স দলে ছিল, বাট কেকেআর তাদের রাখেনি এবং অন্য দলে গিয়ে সেই প্লেয়াররা পুরো কাঁপিয়েছে। যার মধ্যে যদি আমরা শুরু করি একদম প্রথম দিকে, আইপিএলের প্রথম 3 বছর কলকাতা সাকসেস না পাবার পর 2011 আইপিএলের আগে কিন্তু কলকাতা নাইট রাইডার্স নিযুক্ত করে ভেঙ্কি মাইসোরকে, এবং ভেঙ্কি মাইসোর এসে প্রথম একটা বড় যে প্লেয়ারকে মিস করে, সেটা অ্যাকচুয়ালি কেকেআর মিস করেনি, তার খারাপ ফর্মের জন্য কোনো দলই তাকে নেয়নি, আনসোল্ড গিয়েছিল, বাট পরবর্তীকালে রিপ্লেসমেন্ট হিসেবে এসে তার আসল খেলাটা দেখাতে পেরেছিল সেটা হচ্ছে ক্রিস গেইল আইপিএলের প্রথম থেকে কলকাতা নাইট রাইডার্স দলে ছিল, বাট কেকেআর রিটেন করেনি। সেই জায়গাতে ক্রিস গেইলকে কেকেআর ছাড়ে। ইভেন সৌরভ গাঙ্গুলির মতো প্লেয়ারকেও কেকেআর সেই সময় ছেড়ে দিয়েছিল, অন্য একটা অ্যাপ্রোচে কেকেআর যেতে চাইছিল। আর অ্যাকচুয়ালি সেই জায়গাতে ভেঙ্কি মাইসোর ভালো কাজ করেছিল, মানে একটা লোক সবসময় খারাপ ছিল সেরকমটা না। সে যখন এসেছিল প্রথম 3 বছর একটা ফ্র্যাঞ্চাইজি পুরোপুরি ব্যর্থ, এবং একটা নতুন মেগা অকশনের আগে একটা ভেঙ্কি মাইসোরের মতো মানুষ এসেছিল, এবং তারপর কিন্তু কলকাতা নাইট রাইডার্স আইপিএল অকশনে বেশ কিছু ভালো ভালো মুভ করে, এবং 2011 আইপিএলের আগে মেগা অকশনে কলকাতা নাইট রাইডার্স গৌতম গম্ভীর, ইউসুফ পাঠান, জ্যাক ক্যালিস, ব্রেট লির মতো প্লেয়ারদের নিয়ে আসে, যেটা কিন্তু অবভিয়াসলি কলকাতা নাইট রাইডার্সের যে তার পরের কিছু বছরের সাকসেস সেটার কিন্তু পিলার গড়ে দিয়েছিল। পার্টিকুলারলি গৌতম গম্ভীর কী করেছিল আমরা জানি। তারপর 2012 সালে গম্ভীরের ইনফ্লুয়েন্সেই সুনীল নারায়ণের মতো একটা প্লেয়ার আসে, এবং সেই জায়গাতে কলকাতা নাইট রাইডার্স একদম দারুণ প্রফেশনালভাবে চলতো, এবং কলকাতা নাইট রাইডার্স যেই দলটাকে নিয়ে শাহরুখ খান একদম শুরুর দিকে প্রচুর প্যাশনেট ছিল। যারা 2008-2009 ওই সময় আইপিএল দেখেছো তারা জানবে যে শাহরুখ খান মানে কতটা আর কি দলের সঙ্গে যুক্ত থাকতো, কোনো প্লেয়ার 6 মারলে এসে নাচতে শুরু করে দিত, এরকম আমরা দেখেছি। শোয়েব আখতারের কোলে উঠে পড়তো, তো এইসব ঘটনাগুলো আমরা তো দেখতাম। বাট হয়তো সেটাই এক প্রকার কেকেআরের পারফরমেন্সকেও এফেক্ট করতে পারে, কারণ যখনই আমরা দেখেছি কোনো ওনার বড্ড বেশি ফ্র্যাঞ্চাইজির সঙ্গে যুক্ত, সেই দল পারফর্ম করতে পারেনি। পাঞ্জাব কিংসের সঙ্গেও আমরা অনেকদিন সেই ব্যাপারটা দেখেছি। তো যাই হোক, সেখানে ভেঙ্কি মাইসোর আসে এবং তারপর কলকাতা নাইট রাইডার্স সাকসেস পেতে শুরু করে। শাহরুখ খানেরও ভরসা হয় ভেঙ্কি মাইসোরের ওপর, এবং লোকটা শুরুর দিক থেকেই এরকম ছিল না, ভেঙ্কি মামা একসময় ভালো কাজ করেছে। দেন কেকেআরকে আমরা প্রথম টিম হিসেবে দেখি অন্যান্য জায়গায় ফ্র্যাঞ্চাইজির ওপর ইনভেস্ট করছে। ত্রিনিবাগ নাইট রাইডার্সের মতো দল কলকাতা নাইট রাইডার্স নেয়। সেই সময় দাঁড়িয়ে কলকাতা নাইট রাইডার্স অ্যাজ এ ফ্র্যাঞ্চাইজি দারুণ কাজ করছিল, বাট কেকেআর ওভারঅল যা কাজ করছিল দেখে মনে হচ্ছিল একটা প্রফেশনাল ব্যাপার আছে কলকাতা নাইট রাইডার্স দলটার মধ্যে, যেটা এখন একদমই আমরা দেখতে পাই না। তো একটা লোক একটা জায়গায় অনেকদিন থাকলে সেটা হয়ে যায় যে চেঞ্জ করার দরকার পড়ে সব জায়গাতেই। তো সেখানে দাঁড়িয়ে তো ভেঙ্কি মাইসোর কিন্তু প্রথমে আর কি এসে ভালোই কাজ করেছিল, ক্রিস গেইলের মতো প্লেয়ারকে ছাড়লেও। বাট কলকাতা নাইট রাইডার্সের কিছু বড় মিস্টেক যদি আমরা বলি, সেখানে সূর্যকুমার যাদবের মতো প্লেয়ারকে না রাখতে পারাটাও কেকেআর ম্যানেজমেন্টের একটা মিস্টেক বলা যেতে পারে। যদিও সত্যি বলতে কি কেকেআরে থাকার সময় সূর্য বেশিরভাগ সময় খেলেছে অ্যাজ এ ফিনিশার, এবং এটা গৌতম গম্ভীরও পরে স্বীকার করেছিল যে সূর্যকুমার যাদবকে টপ 3-তে কন্টিনিউয়াসলি সুযোগ না দেওয়াটা আমার একটা বড় মিস্টেক ছিল। মাঝে মধ্যে সূর্য টপ 3-তে খেলতো, 3 নম্বরে ব্যাট করতে আসতো, বাট ডেফিনেটলি সূর্য তখন অ্যাজ এ ফিনিশারই কেকেআর দলে বেশিরভাগ সময় খেলেছে। এবং তারপর সূর্য মুম্বাইতে যায়, টপ 3-তে ব্যাটিং করতে শুরু করে, সূর্যর কেরিয়ার গ্রাফ পুরো পাল্টে যায়। তবে কেকেআর তাকে ভাইস ক্যাপ্টেন বানিয়েছিল গৌতম গম্ভীরের আন্ডারে, আর যাকে তুমি ভাইস ক্যাপ্টেন হিসেবে রেডি করছো তাকে ছেড়ে দেওয়াটা সঠিক সংকেত হয়তো যায় না। তো যাই হোক, সেখানে কিন্তু সূর্যকুমার যাদবকে ছেড়ে দেওয়াটা একটা মিস্টেক ছিল, বাট সেটার জন্য আমরা খুব বেশি ক্রিটিসাইজ হয়তো করতে পারবো না, কারণ সূর্য মুম্বাইতে গিয়ে যে ক্রিকেটটা খেলেছে সেটা কেকেআরে ওই লেভেলে খেলতো না, বা টপ 3-তে সুযোগটা মুম্বাইতে গিয়েই পেয়েছে, তার কেরিয়ারটাও মুম্বাইতে গিয়েই পাল্টেছে। সেটা কেকেআরে থাকলে পাল্টাতো কিনা সেটাও একটা বড় প্রশ্নের জায়গা। তবে কলকাতা নাইট রাইডার্সের ইতিহাসে সব থেকে বড় মিস্টেক হয়তো থাকবে শুভমান গিলের মতো প্লেয়ারকে না রাখতে পারা। শুভমান গিল সবসময় একটা টপ ক্লাস ট্যালেন্ট, সেই নিয়ে কোনো সন্দেহ ছিল না। আন্ডার-19 ওয়ার্ল্ড কাপের পর কলকাতা নাইট রাইডার্স তাকে দলে নিয়ে আসে, এবং ইনিশিয়াল ডেসে যখন শুভমান গিল তার টি-20 খেলাটাকে ডেভেলপ করছে, সেই সময় তাকে কলকাতা নাইট রাইডার্স ব্যাক করে। ব্যাপারটা হচ্ছে শুভমান গিলের খেলার মধ্যে একটা ব্যাপার ছিল,
ক্লাস ছিল, বাট সে স্লো খেলতো কিছুটা, স্ট্রাইক রেট তার অতটা হাই থাকতো না। বাট ডেফিনেটলি 2022 আইপিএল আর কি অকশনের আগে, মেগা অকশনের আগে যখন 4টে রিটেনশন ছিল, তখন সুনীল নারাইন আর আন্দ্রে রাসেল তো রিটেন হবে এটা শিওর ছিল। বাট দেন কলকাতার কাছে অপশন ছিল বরুণ, ভেঙ্কটেশ এবং শুভমান গিলের মধ্যে দুজনকে রিটেন করা। বরুণ চক্রবর্তীর ওপর যে কেকেআর ভরসাটা দেখিয়েছে সেটার লাভ আমরা এখন পাচ্ছি, তো সেটা সঠিক সিদ্ধান্ত ছিল। দেন চয়েসটা হয়ে গিয়েছিল ভেঙ্কটেশ এবং শুভমান গিল। শুভমান গিল যার মধ্যে ট্যালেন্ট আছে, কোয়ালিটি আছে, ক্লাস আছে, সবাই জানতো যে একটা না একটা সময় গিয়ে এই প্লেয়ারটা ভালো খেলবেই, স্ট্রাইক রেটও ইম্প্রুভ করবে, তার সেই লেভেলের কোয়ালিটি আছে। সেখানে হয়তো ভেঙ্কটেশের আগে শুভমান গিলকে রিটার্ন করাটা সেই সময় বুদ্ধিমানের কাজ হতো। বাট ভেঙ্কটেশও অর্ধেক আইপিএল সিজনে এসে পুরো কেকেআরের ভাগ্য পাল্টে দিয়েছিল। মানে 2021-এর আইপিএল এর ফার্স্ট হাফে কেকেআর একদমই খারাপ খেলছিল, 7টা ম্যাচে বোধহয় 2টো জিততে পেরেছিল, এবং নীতিশ রানা শুভমান গিল ওপেন করতো, খুব একটা ভালো স্টার্ট তারা দিতেও পারছিল না। একটা ম্যাচে তোমার শিভম মাবিকে 6টা বলে 6টা 4 মানে পৃথ্বী শ, যেটা লাস্ট ম্যাচ ছিল আইপিএল বন্ধ হয়ে যাবার আগে কোভিডের জন্য। এবং সেই ম্যাচের পর ব্রেন্ডন ম্যাককালামকে এটাও আমরা বলতে শুনেছিলাম যে তুমি যদি একটা মানুষকে পরিবর্তন না করতে পারো তাকে পরিবর্তন করে দাও, সেটা সম্ভবত শুভমান গিলকে উদ্দেশ্য করেই বলেছিল। এবং সেই সময় আমরা বারবার বলতাম ভেঙ্কটেশ আয়ার একটা প্লেয়ার আছে, ক্লাস ব্যাটিং করছিল। বাট দেন সেই চেঞ্জটা কলকাতা করে, শুভমান গিলকে ড্রপ করে না, বাট ভেঙ্কটেশকে নিয়ে আসে, এবং সেই জায়গাতে আমরা দেখি ভেঙ্কটেশ কি ইম্প্যাক্ট নিয়ে আসে। অ্যাকচুয়ালি ভেঙ্কটেশ আয়ার এবং সুনীল নারাইন এই দুটো প্লেয়ার কলকাতাকে একদম লাস্ট থেকে একদম ফাইনাল খেলিয়ে দিয়েছিল, দুজনেরই এতটা ইম্প্যাক্ট ছিল। তো যদি আমরা ধরে নিই সেটা মাথায় রেখে কলকাতা ভেঙ্কটেশকে রিটেন করেও নিয়েছিল শুভমান গিলের আগে, শুভমান গিলকে অকশন থেকে নেওয়া উচিত ছিল। এবং শুভমান গিল এমন একটা প্লেয়ার যে অ্যাকচুয়ালি কলকাতাতে খেলতে চেয়েছিল, শ্রেয়াসের মতো না যে সে কেকেআর ছাড়তে চেয়েছিল। এখনও শুভমান গিল মাঝে মধ্যে কেকেআরকে পোক করে পোস্ট করে, ওটা কিন্তু শ্রেয়াসের মতো ব্যাপারটা না, ওটা অভিমান থেকে যে আমাকে কেন রাখেনি এরা। সব থেকে বড় ব্লান্ডার ছিল এটা যে শুভমান গিল কেকেআর ম্যানেজমেন্টকে ফোন করে, বলে যে আমার কাছে গুজরাট টাইটান্সের অফার আছে, গুজরাট চাইছে আমি এই টাকাতে তাদের টিমে জয়েন করি। কারণ সেই সময় গুজরাট টাইটান্স নতুন টিম, তাদের কাছে আনসোল্ড প্লেয়ারদের মধ্যে থেকে 3টে প্লেয়ারকে নেবার অপশান ছিল। তখন কেকেআর ম্যানেজমেন্টের কি বলা উচিত যে তুমি অকশানে আসো, আমরা তোমার জন্য যাচ্ছি, আমরা তোমাকে ফেরাবোই, যত টাকাই হোক আমরা তোমাকে ফেরাবো। বাট কেকেআর ম্যানেজমেন্ট কি বলে, তোমার কেরিয়ারের জন্য যেটা বেস্ট হয় সেটাই করো, গুজরাটের যদি অফার আছে, যে টাকা তুমি পাচ্ছ, 7 কোটি মতো একটা অফার দিয়েছিল বোধহয় গুজরাট, সেই টাকা তুমি অকশানে পাবে কিনা সেই নিয়ে সন্দেহ আছে, এইসব কিছু বলে। এবং শুভমান গিল গুজরাটে সই করে দেয়। আরে ভাই, ওকে যদি বলতো যে তুমি অকশানে আসো, শুভমান গিল অকশানে আসতো। আর গুজরাটে গিয়েই 2022 সাল থেকে আমার একটা ডিফারেন্ট শুভমান গিলের ভার্সান দেখতে শুরু করি। তো এটা আমার মনে হয় কেকেআরের ইতিহাসের সব থেকে বড় ব্লান্ডার, যে শুভমান গিলের মতো প্লেয়ারকে ছেড়ে দেওয়া, তাও যেই সময়টা সে তার টি20 গেমটা ডেভেলপ করছিল সেই সময় তাকে দলে রেখে তারপর ছেড়ে দেওয়া। এবং তারপর লাস্ট আমরা মেগা অকশানে দেখিয়েছি 2025 আইপিএলের আগে কলকাতা, শ্রেয়াসের ব্যাপারটা তো আলাদা, বাট শ্রেয়াসকে অত টাকা দেয়নি, সেই টাকাটা ভেঙ্কটেশও ডিজার্ভ করতো না। কলকাতা প্রায় 24 কোটি টাকা দিয়ে ভেঙ্কটেশ আয়ারকে দলে নিয়ে আসে। আর যদি সেই জায়গাতে কলকাতা 24 কোটি টাকাতে ফিল সল্ট এবং মিচেল স্টার্ক এই দুটো প্লেয়ারকে ফেরাতে পারতো, পুরো টিমটা চিত্র পাল্টে যেত। আর ফিল সল্ট এবং মিচেল স্টার্ক এই দুটো প্লেয়ারও এমন প্লেয়ার ছিল যারা কিন্তু কলকাতাকে মন থেকে ভালোবাসতো। ফিল সল্টকে আমরা রীতিমতো প্যাশনেট দেখেছিলাম কেকেআরের জন্য, মিচেল স্টার্কও আইপিএল জেতার পর বলেছিল আমি আবারও পার্পেলে ফিরতে চাই। আর ব্যাপারটা হচ্ছে নিঃসন্দেহে ভেঙ্কটেশ আয়ারও কেকেআরকে ভালোবাসতো, সেও কেকেআরে ফিরতে চেয়েছিল। বাট ভেঙ্কটেশের খেলার মধ্যে অনেকগুলো মিস্টেক আছে, ফ্লো আছে। সে একদম নতুন বল সুইং করলে খেলতে পারে না, একদম ইনিশিয়ালি স্পিনারদের খেলতে পারে না, তার জন্য হয়তো 3 নম্বর জায়গাটা বেস্ট। তার ওপর সে নিজের ভুলগুলো শোধরানোরও চেষ্টা করেনি লাস্ট 1-2 বছরে। আর সেখানেই সল্ট বা স্টার্কের মতো প্লেয়ার তোমাকে আইপিএল জেতানোর পেছনে সব থেকে বড় ভূমিকা নিয়েছিল, এবং তারা কি কোয়ালিটির প্লেয়ার টি20তে সেটা আমরা জানি। এবং যদি কলকাতা শুধুমাত্র এই মিস্টেকটুকু না করতো, আরসিবিকে ওই 23-24 কোটি টাকায় যদি ভেঙ্কটেশ আয়ার দিয়ে দিত, দুটো দলের ভাগ্য পাল্টে যেতে পারতো অ্যাকচুয়ালি। আরসিবি তোমার ভেঙ্কটেশ আয়ারকে ওই টাকায় পেলে সল্টকে হয়তো নিতে পারতো না, হ্যাজেলউডকে বা ভুবনেশ্বরের মধ্যে যে কোনো একজনকে নিতে পারতো। আরসিবি দলটা এখন যেরকম আমরা দেখতে পাচ্ছি সেরকম নাও দেখতে পেতে পারতাম। আর কলকাতার দলটা অন্যরকম হতে পারতো যদি মিচেল স্টার্ক এবং ফিল সল্ট সেই দুজন কেকেআরে থাকতো। যদিও আমার বিশ্বাস এটা আরসিবি যদি আগের মরশুম ভেঙ্কটেশকে পেতো, তারা তাকে 3-এ ব্যাট করাতো, এবং ভেঙ্কটেশ আরসিবির হয়ে যেরকম কেকেআরের হয়ে খেলেছে তার থেকে অনেক বেটার খেলতো। বাট উপকার কলকাতারও বেশি হতো, ভেঙ্কটেশেরও বেশি হতো। তবে সেখানে ভেঙ্কটেশ আয়ারের ওপর অত টাকা ইনভেস্ট করার পর কলকাতা যেটা করে সেটা হচ্ছে যে কলকাতা নিয়ে নেয় তোমার কুইন্টন ডিকক এবং অ্যানব্রিক নরকিয়ার মতো প্লেয়ারকে। ডিকক যেহেতু সেই সময় রিটায়ার্ড ছিল, তার ব্যাট থেকেও আমরা সেরকম পারফরমেন্স দেখিনি, আর নরকিয়ার ওপর তো আমার ভরসা ছিলই না। তো সেই জায়গাতে কলকাতা কিন্তু আবারও মেগা অকশনে ব্লান্ডার করে, যেটার ফল আমরা এখনও ভুগছি।
ইভেন 2023 সালে যখন মিনি অকশন ছিল, সেই মিনি অকশনে নিকোলাস পুরান, হেনরিক ক্লাসেনের মতো প্লেয়াররা অ্যাভেলেবেল ছিল। ইভেন তোমার ওই সময় তো ক্যামেরুন গ্রিন সেও অ্যাভেলেবেল ছিল। সেই সময় কেকেআর কি করেছিল যে শার্দুল ঠাকুর আর লকি ফার্গুসনকে 20 কোটি টাকায় ট্রেড করে নিয়ে এসেছিল। মানে ভাবো, যদি 20 কোটি টাকা নিয়ে সে অকশনে যেত সেই সময় কলকাতা নাইট রাইডার্স, ক্লাসেন বা পুরানের মতো প্লেয়ারকে কলকাতা আনতে পারতো। তো এরকম ভুল কলকাতা অনেক করেছে। তো কলকাতা ম্যানেজমেন্টকে প্রচুর ক্রিটিসাইজ করার জায়গা আছে। আর এখন আমরা দেখতে পাচ্ছি কীরকম কেকেআর করেছে। বাট হ্যাঁ, শ্রেয়াসের ক্ষেত্রে আমরা অতটা দোষ তাদের দিতে পারবো না। বাট বাকি অনেকগুলো ক্ষেত্রে অনেক দোষ কিন্তু কেকেআর ম্যানেজমেন্টকে দেওয়া যেতে পারে। বাকি কেকেআর ম্যানেজমেন্ট নিয়ে তোমাদের কি বক্তব্য কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও। আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো চলো গাইস, এই ভিডিওতে এই পর্যন্তই। বাই বাই।